রাসবিহারী বলিলেন, আমরাই নোটিশ দিয়েছি, আবার আমরাই যদি তাকে রদ করতে যাই আর 5 জন প্রজার কাছে সেটা কীরকম দেখাবে একবার ভেবে দেখো দেখি মা। বিজয়া বলিল, এই মর্মে একখানা চিঠি লিখে তার কাছে পাঠিয়ে দিন না। আমার নিশ্চয়ই বোধ হচ্ছে তিনি শুধু অপমানের ভয়েই এখানে আসতে সাহস করেন না। রাসবিহারী জিজ্ঞাসা করিলেন, অপমান কিসের? বিজয়া বলিল, তিনি নিশ্চয়ই ভেবেছেন তার প্রার্থনা আমরা মঞ্জুর করব না। রাসবিহারী বিদ্রূপের ভাবে কহিলেন, মহা মানি লোক দেখছি, তাই অপমানটা ঘাড়ে নিয়ে আমাদের যেচে তাকে থাকতে দিতে হবে? বিজয়া কাতর হইয়া কহিল, তাতেও তাতেও কোনো দোষ নেই কাকাবাবু, অযাচিত দয়া করার মধ্যে কোনো লজ্জা নেই। রাসবিহারী কহিলেন, ভালো, লজ্জা না হয় নেই, কিন্তু আমরা যে সমাজ প্রতিষ্ঠার সংকল্প করেছি তার কি হবে বলো দেখি। বিজয়া বলিল, তার অন্য কোনো ব্যবস্থাও আমরা করতে পারব। রাসবিহারী মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া প্রকাশ্যে একটু হাসিয়া বলিলেন, তোমার বাবা যথেষ্ট টাকা রেখে গেছেন, তুমি অন্য ব্যবস্থাও করতে পারো, সে আমি বুঝলুম, কিন্তু কথাটা আমাকে বুঝিয়ে দাও দেখি মা, যাকে আজ পর্যন্ত কখনো চোখেও দেখনি, আমাদের সকলের অনুরোধ এড়িয়ে, তার জন্যেই বা তোমার অত ব্যথা কেন? ভগবানের করুণায় তোমার আরও 5 জন প্রজা আছে, আরও 10 জন খাতক আছে, তাদের সকলের জন্যই কি একই ব্যবস্থা করতে পারবে, না পারলেই তাতে মঙ্গল হবে? সে জবাব আমাকে দাও দেখি বিজয়া। বিজয়া কহিল, আপনাকে তো বলেছি এটা আমার বাবার অনুরোধ, তাছাড়া আমি শুনেছি। কি শুনেছ? বিদ্রূপের ভয়ে তাহার চিকিৎসা সম্বন্ধে তত্ত্বানুসন্ধানের কথাটা বিজয়া কহিল না, শুধু বলিল, আমি শুনেছি তিনি এক ঘরে, গৃহহীন করলে আত্মীয় কুটুম্ব কারো বাড়িতেই তার আশ্রয় পাবার পথ নেই। তাছাড়া গৃহহীন কথাটা মনে করলেই আমার ভারী কষ্ট হয় কাকাবাবু। রাসবিহারী কণ্ঠস্বর করুণায় গদগদ করিয়া বলিলেন, তোমার এইটুকু বয়সে যদি এই কষ্ট হয়, আমার এতখানি বয়সে সে কষ্ট কত বড় হতে পারে একটু ভেবে দেখো দেখি। আর আমার দীর্ঘ জীবনে এই কি প্রথম অপ্রিয় কর্তব্যের সম্মুখে দাঁড়িয়েছি বিজয়া? না, তা নয়। কর্তব্য চিরদিনই আমার কাছে কর্তব্য, তার কাছে হৃদয় বৃত্তির কোনো দাবি দাওয়া নেই। বনমালী যে কঠোর দায়িত্ব আমার উপরে ন্যস্ত করে গেছেন, সে ভার আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বহন করতেই হবে, তাতে যত দুঃখ কষ্টই না আমাকে ভোগ করতে হোক। হয় আমাকে সমস্ত দায়িত্ব থেকে সম্পূর্ণ অব্যাহতি দাও, নইলে কিছুতেই তোমার এ অসঙ্গত অনুরোধ আমি রাখতে পারব না। বিজয়া অধোমুখে নীরবে বসিয়া রহিল। পিতার অপরাধে তাহার নিরপরাধ পুত্রকে গৃহ ছাড়া করার সংকল্প তাহার মধ্যে যে বেদনা দিতে লাগিল, বয়সের অনুপাত কষিয়া এই বৃদ্ধ যে তাহার 8 গুণ অধিক ব্যথা সহ্য করিয়াও কর্তব্য পালনে বদ্ধপরিকর হইয়াছেন, তাহা সে মনের মধ্যেও ঠিকমতো গ্রহণ করিতে পারিল না। বরঞ্চ এ যেন শুধু একজন নিরুপায় হতভাগ্যের প্রতি প্রবলের একান্ত হৃদয়হীন নিষ্ঠুরতার মতোই তাহাকে বাজিতে লাগিল। কিন্তু জোর করিয়া নিজের ইচ্ছা পরিচালন করিবার সাহসও তাহার নাই। অথচ ইহাও তাহার অগোচর ছিল না যে পল্লীগ্রামে সমারোহপূর্বক ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠার খ্যাতি লাভের উচ্চাকাঙ্ক্ষাতেই বৃদ্ধ পিতার পশ্চাতে দাঁড়াইয়া বিলাসবিহারী এই জিদ এবং জবরদস্তি করিতেছে। রাসবিহারী আর কিছু বলিলেন না। বিজয়াও খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া নীরবে সম্মতি দিল বটে, কিন্তু
ভিতরে ভিতরে তাহার বড় দুঃখ কাতর স্নেহ কোমল নারী চিত্ত এই বৃদ্ধের প্রতি অশ্রদ্ধা ও তাহার পুত্রের প্রতি বিতৃষ্ণায় ভরিয়া উঠিল। রাসবিহারী বিষয়ী লোক, এ কথা তাহার অবিদিত ছিল না যে যে মালিক তাহাকে তর্কের বেলায় 16 আনা পরাজয় করিয়া আদায়ের বেলায় 8 আনার বেশি লোভ করিতে নাই, কারণ সে পাওনা শেষ পর্যন্ত পাকা হয় না। সুতরাং দাক্ষিণ্য প্রকাশের দ্বারা লাভবান হইবার যদি কোনো সময় থাকে তো সে এই। বিজয়ার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া ঈষৎ হাসিয়া কহিলেন, মা, তোমার জিনিস তুমি দান করবে, আমি বাদ সাধব কেন? আমি শুধু এই দেখাতে চেয়েছিলুম যে বিলাস যা করতে চেয়েছিল তা স্বার্থের জন্যও নয়, রাগের জন্যও নয়, শুধু কর্তব্য বলেই চেয়েছিল। একদিন আমার বিষয় তোমার বাবার বিষয় সব এক হয়েই তোমাদের দুজনের হাতে পড়বে। সেদিন বুদ্ধি দেবার জন্যেও এ বুড়ো কেউ খুঁজে পাবে না। সেদিন তোমাদের উভয়ের মতের অমিল না হয়, সেদিন তোমার স্বামীর প্রত্যেকটি কাজকে যাতে অভ্রান্ত বলে শ্রদ্ধা করতে পারো, বিশ্বাস করতে পারো, কেবল আমি এই চেয়েছি। নইলে দান করতে দয়া করতে সেও জানে, আমিও জানি, কিন্তু সে দান অপাত্রে হলে যে কিছুতেই চলবে না, এই শুধু তোমার কাছে আমার প্রমাণ করা। এখন বুঝলে মা, কেন আমরা জগদীশের ছেলেকে এক বিন্দু দয়া করতে চাইনি এবং কেন সে দয়া একেবারে অসম্ভব। বলিয়া বৃদ্ধ সস্নেহ হাস্যে বিজয়ার মুখের প্রতি চাহিয়া রহিলেন। এই পরম সারগর্ভ অকাট্য যুক্তিযুক্ত উপদেশাবলীর বিরুদ্ধে তর্ক করা চলে না। বিজয়া নীরবেই বসিয়া রহিল। রাসবিহারী পুনশ্চ কহিলেন, এখন বুঝলে মা বিজয়া, বিলাস ছেলে মানুষ হলেও কত দূর পর্যন্ত ভবিষ্যৎ ভেবে কাজ করে। ওই যে তোমাকে বললুম, আমি তো এই কাজেই চুল পাকালুম, কিন্তু জমিদারি কাজে ওর চাল বুঝতে আমাকে মাঝে মাঝে স্তম্ভিত হয়ে চিন্তা করতে হয়। বিজয়া শুধু ঘাড় নাড়িয়া সায় দিল, কথা কহিল না। 4:30 বাজে বলিয়া রাসবিহারী লাঠিটা হাতে করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, এই সমাজের প্রতিষ্ঠার চিন্তায় বিলাস যে কিরকম উতলা হইয়া উঠিয়াছে তা প্রকাশ করে বলা যায় না। তার ধ্যান জ্ঞান ধারণা সমস্তই হয়েছে এখনই। এখন ঈশ্বরের চরণে কেবল প্রার্থনা আমার এই যে যেন সে শুভ দিনটি আমি চোখে দেখে যেতে পারি। বলিয়া তিনি 2 হাত যুক্ত করিয়া ব্রহ্মের উদ্দেশ্যে বারবার নমস্কার করিলেন। দ্বারের কাছে আসিয়া তিনি সহসা দাঁড়াইয়া বলিয়া উঠিলেন, ছোকরা একবার আমার কাছে এলেও না হয় যা হোক একটা বিবেচনা করার চেষ্টা করতুম, কিন্তু তাও তো কখনো। অতি হতভাগা, অতি হতভাগা। বাপের স্বভাব একেবারে 16 কলায় পেয়েছে দেখতে পাচ্ছি। বলিতে বলিতে তিনি বাহির হইয়া গেলেন। সেইখানে একভাবে বসিয়া বিজয়া কি যে ভাবিতে লাগিল তাহার ঠিকানা নাই। অকস্মাৎ বাহিরের দিকে নজর পড়ায় যেই দেখিল বেলা পড়িয়া আসিতেছে, অমনি নদী তীরের অস্বাস্থ্যকর বাতাস তাহাকে সজোরে টান দিয়া যেন আসন ছাড়িয়া তুলিয়া দিল এবং আজিও বৃদ্ধ দারোয়ানজিকে ডাকিয়া লইয়া বায়ুসেবনের ছলে বাহির হইয়া পড়িল। ঠিক সেইখানে বসিয়া আজও সেই লোকটি মাছ ধরিতেছিল। অনেকটা দূর হইতে বিজয়া তাহাকে দেখিতে পাইলেও কাছাকাছি আসিয়া যেন দেখিতেই পায় নাই এমনভাবে চলিয়া যাইতেছিল। সহসা কানাই সিং পিছন হইতে ডাক দিয়া উঠিল, সেলাম বাবুজি, শিকার মিলা। কথাটা কানে যাইবা মাত্রই তাহার মুখ পর্যন্ত বিজয়ার আরক্ত হইয়া উঠিল।
যাহারা মনে করেন যথার্থ বন্ধুত্বের জন্য অনেক দিন এবং অনেক কথাবার্তা হওয়া চাই, তাহাদের এইখানে স্মরণ করাইয়া দেওয়া প্রয়োজন যে না, তাহা আবশ্যক নহে। বিজয়া ফিরিয়া দাঁড়াইতেই লোকটি ছিপ রাখিয়া দিয়া নমস্কার করিয়া কাছে আসিয়া দাঁড়াইল এবং সহাস্যে কহিল, হ্যাঁ, দেশের প্রতি আপনার সত্যিকার টান আছে বটে, এমনকি তার ম্যালেরিয়াটা পর্যন্ত না নিলে আপনার চলছে না দেখছি। বিজয়া হাসি মুখে জিজ্ঞাসা করিল, আপনার নেওয়া হয়ে গেছে বোধ হয়, কিন্তু দেখে তো তা মনে হয় না। লোকটি বলিল, ডাক্তারবাবুদের একটু সবুর করে নিতে হয়, অমন তাড়াতাড়ি। কথাটা শেষ না হতেই বিজয়া প্রশ্ন করিল, আপনি ডাক্তার নাকি? লোকটি অপ্রতিভ হইয়া সহসা উত্তর দিতে পারিল না, কিন্তু পরক্ষণে নিজেকে সামলাইয়া লইয়া পরিহাসের ভঙ্গিতে কহিল, তা বই কি, একজন এত বড় ডাক্তারের প্রতিবেশী আমরা, সবাইকে দিয়ে থুয়ে তবে তো আমাদের নিতে হবে, কি বলেন? বিজয়া তৎক্ষণাৎ কোনো কথাই বলিল না, ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া পরে কহিল, শুধু প্রতিবেশী নয়, তিনি যে আপনার একজন বন্ধু সে আমি অনুমান করেছিলুম। আমার কথা তাকে গল্প করেছেন নাকি? লোকটা হাসিয়া কহিল, আপনি তাকে একটা অপদার্থ হতভাগা মনে করেন, এ তো পুরনো গল্প, সবাই করে, এ আর নতুন করে বলবার দরকার কি? তবে একদিন হয়তো সে আপনার সঙ্গে দেখা করতে যাবে। বিজয়া মনে মনে অতিশয় লজ্জিত হইয়া কহিল, আমার সঙ্গে দেখা করায় তার লাভ কি? কিন্তু তার সম্বন্ধে তো আমি এরকম কথা আপনাকে বলিনি। না বলে থাকলেও বলাই তো উচিত ছিল। উচিত ছিল কেন? যার বাড়ি ঘরদোর বিকিয়ে যায় তাকে সবাই হতভাগ্য বলে, আমরাও বলি, সম্মুখে না পারি আড়ালেও তো আমরা বলতে পারি। বিজয়া হাসিতে লাগিল, কহিল, আপনি তো তার ভালো বন্ধু। বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, সে ঠিক, এমনকি তার হয়ে আমি নিজেই আপনাকে ধরতুম যদি না জানতুম আপনি সদুদ্দেশ্যেই তার বাড়িখানি গ্রহণ করছেন। বিজয়া একটিবার মাত্র মুখ তুলিয়া চাহিল, কিন্তু এই সম্বন্ধে কোনো কথা কহিল না। কথায় কথায় আজ তাহারা আরও একটু অধিক দূর পর্যন্ত অগ্রসর হইয়া গিয়াছিল। দেখা গেল ওপারে একদল লোক সার বাঁধিয়া নরেন্দ্রবাবুর বাটির দিকে চলিয়াছে। তাহার মধ্যে 50 হইতে 15 পর্যন্ত সকল বয়সের লোকই ছিল। লোকটি দেখাইয়া কহিল, ওরা কোথায় যাচ্ছে জানেন? নরেনবাবুর স্কুলে পড়তে। বিজয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তিনি এ ব্যবসাও করেন নাকি? কিন্তু যতদূর বুঝতে পারছি বিনা পয়সায়, ঠিক না? তা নিশ্চয়ই বলতে পারি। এখনো তো বেলা আছে, আজই চলুন না, ওই তো দেখা যাচ্ছে। বিজয়ার মুখের ভাব ক্রমশ গম্ভীর এবং কঠিন হইয়া আসিতেছিল। কহিল, না, আজ থাক। লোকটি সহজেই বলিল, তবে থাক, চলুন, খানিকটা আপনাকে এগিয়ে দিয়ে আসি, বলিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। মিনিট 5-6 বিজয়া একটা কথাও কহিল না। ভিতরে ভিতরে কেমন যেন তাহার লজ্জা করিতে লাগিল, অথচ লজ্জার হেতুও সে ভাবিয়া পাইল না। লোকটি পুনরায় কথা কহিল, বলিল, আপনি ধর্মের জন্যই যখন তার বাড়িটা নিচ্ছেন, এই কবিঘে জমি যখন ভালো কাজেই লাগছে, তখন এটা তো আপনি অনায়াসে ছেড়ে দিতে পারেন। বলিয়া সে মৃদু মৃদু হাসিতে লাগিল। কিন্তু প্রত্যুত্তরে বিজয়া গম্ভীর হইয়া কহিল, এই অনুরোধ করবার জন্যে তার তরফ থেকে আপনার কোনো অধিকার আছে? বলিয়া আর চোখে চাহিয়া দেখিল লোকটির হাসি মুখের কোনো ব্যতিক্রম ঘটিল না। সে বলিল, এ অধিকার দেবার ওপর নির্ভর করে না, নেবার ওপর নির্ভর করে। যা ভালো কাজ তার অধিকার মানুষ সঙ্গে সঙ্গেই ভগবানের কাছে পায়, মানুষের কাছে হাত পেতে নিতে হয় না।
যে অনুগ্রহ প্রার্থনা করার জন্যে আপনি মনে মনে বিরক্ত হলেন, পেলে কারা পেত জানেন? দেশের নিরন্ন কৃষকেরা। আমাদের শাস্ত্রে আছে, দরিদ্র ভগবানের একটি বিশেষ মূর্তি, তার সেবার অধিকার তো সকলেরই আছে, সে অধিকার নরেনের কাছে চাইতে যাব কেন বলুন? বলিয়া সে হাসিতে লাগিল। বিজয়া চলিতে চলিতে বলিল, কিন্তু আপনার বন্ধু তো শুধু এই জন্যেই এখানে বসে থাকতে পারবেন না। লোকটি কহিল, না, কিন্তু তিনি হয়তো আমার ওপরে ভার দিয়ে যেতে পারেন। বিজয়ার ওষ্ঠাধারে একটা চাপা হাসি খেলা করিয়া গেল, কিন্তু অত্যন্ত গম্ভীর স্বরে বলিল, সে আমি অনুমান করেছিলুম। লোকটি বলিল, করবারই কথা কিনা, এ সকল কাজ আগে ছিল দেশের ভূস্বামীর, তাদের ব্রহ্মোত্তর দিতে হতো। এখন সে দায় নেই বটে, কিন্তু তার জের মেটেনি, তাই 2-4 বিঘে কেউ ঠকিয়ে নেবার চেষ্টা করলেই তারা পূর্ব সংস্কার বশে টের পান। বলিয়া সে আবার হাসিতে লাগিল। বিজয়া নিজেও এই হাসিতে যোগ দিতে গেল, কিন্তু পারিল না। এই সরল পরিহাস তাহার অন্তরের কোথায় গিয়া যেন বিঁধিয়া রহিল। কিছুক্ষণ নিঃশব্দে চলিয়া হঠাৎ জিজ্ঞাসা করিল, আপনি নিজেও তো আপনার বন্ধুকে আশ্রয় দিতে পারেন। কিন্তু আমি তো এখানে থাকি নে, বোধহয় 1 সপ্তাহ পরেই চলে যাব। বিজয়ের অন্তরের মধ্যে যেন চমকাইয়া উঠিল। কহিল, কিন্তু বাড়ি যখন এখানে, তখন নিশ্চয়ই ঘন ঘন যাতায়াত করতে হয়। লোকটি মাথা নাড়িয়া কহিল, না, আর বোধহয় আমাকে আসতে হবে না। বিজয়ের বুকের মধ্যে তোলপাড় করিয়া উঠিল। সে মনে মনে বুঝিল, এ সম্বন্ধে অযথা প্রশ্ন করা আর কোনো মতেই উচিত হবে না, কিন্তু কিছুতেই কৌতূহল দমন করিতে পারিল না। ধীরে ধীরে কহিল, এখানে বাড়ির লোকের ভার নেবার লোক আপনার নিশ্চয়ই আছে, কিন্তু। লোকটি হাসিয়া বলিল, না, সেরকম লোক কেউ নেই। তাহলে আপনার বাপ মা? আমার বাপ মা ভাই বোন কেউ নেই। এই যে আপনার বাড়ির সম্মুখে এসে পড়া গেছে, নমস্কার, আমি চলি। বলিয়া সে থমকাইয়া দাঁড়াইল। বিজয়া আর তাহার মুখের পানে চাহিতে পারিল না, কিন্তু মৃদু কণ্ঠে কহিল, ভিতরে আসবেন না? না, ফিরে যেতে আমার অন্ধকার হয়ে যাবে, নমস্কার। বিজয়া হাত তুলিয়া প্রতি নমস্কার করিয়া অত্যন্ত সংকোচের সহিত ধীরে ধীরে বলিল, আপনার বন্ধুকে একবার রাসবিহারী বাবুর কাছে যেতে বলতে পারেন। লোকটি বিস্মিত হইয়া বলিল, তাঁর কাছে কেন? তিনি বাবার সমস্ত বিষয় সম্পত্তি দেখেন কি না? সে আমি জানি, কিন্তু তাঁর কাছে যেতে কেন বলছেন? বিজয়া এ প্রশ্নের আর কোনো উত্তর দিতে পারিল না। লোকটি ক্ষণকাল স্থিরভাবে দাঁড়াইয়া বোধ করি প্রতীক্ষা করিল, পরে কহিল, আমার ফিরতে রাত হয়ে যাবে,